পূর্ণিমার চাঁদের আলো যেমন পৃথিবীর সমস্ত অন্ধকারকে হার মানায়, সেই অনুরূপ তুলনাতে দার্জিলিংয়ের এই উজ্জ্বলতা বাকি সমস্ত পাহাড়কে হার মানিয়ে হয়ে ওঠে পাহাড়ের রানী। দার্জিলিংয়ের পাহাড়ে সাজানো কৃত্রিম জনবসতির রঙিন ক্যানভাসকে শ্রীবৃদ্ধি করেছে ছোট থেকে বড় সব্বারকার বহুপ্রিয় এই দার্জিলিং টয় ট্রেন। দার্জিলিং বলতে মেঘেদের কথা বলা, দার্জিলিং বলতে কাঞ্চনজঙ্ঘার অপার্থিব রূপ, আরও কত কিছু গোপন আকর্ষণকে লুকিয়ে আজও জনপ্রিয় আমাদের দার্জিলিং। হাজার হাজার জনের সেই দার্জিলিং ভ্রমণের মধ্যে আমাদের গল্প শোনাতে চলুন তাহলে পৌঁছে যাই দ্য কুইন অফ হিলসে। জিকি ভাইয়ার অ্যাডভেঞ্চার অফ হোমস্টে চিত্রে থেকে চলেছি দার্জিলিং। এই হলো মানেভঞ্জন, ছোট্ট গ্রাম। যদি আগের পর্ব দেখে না থাকেন তাহলে জানাবো, গত 2-3টি পর্বে কলকাতা থেকে দার্জিলিংয়ের কাছে দুটি জায়গার অনন্য অভিজ্ঞতা পেয়ে চলেছি দার্জিলিং। সেই পর্বগুলোর লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশানে। মানেভঞ্জন থেকে শেয়ার গাড়িতে 50 টাকা জনপ্রতিতে এখন আমরা সুখিয়াতে। এখান থেকে শিলিগুড়ি, দার্জিলিং, সান্দাকফু প্রায় প্রতিটি জায়গাতে যেতে পারেন। তাই এই সুখিয়াকে মেন জাংশন পয়েন্টও বলতে পারেন। পাহাড়ের এই জ্যামজট যদিও আমার কাছে নতুন নয়, তাও একটু অনীহা তো আছেই এর মাঝে পড়লে। কোনো মতে পৌঁছালাম ঘুম স্টেশন। দূরত্ব বেশি নয়, ভাড়া লাগে শেয়ার গাড়িতে 50 টাকা। এবার এখান থেকে আবার একটা গাড়িতে করে দার্জিলিং। ঘড়িতে সময় প্রায় 2টোর কাছাকাছি। টয় ট্রেনের যে জয়রাইড হয়ে থাকে তারই জন্য পরপর দেখা পেলাম কখনো ডিজেল ও স্টিম টয় ট্রেনের। দার্জিলিং ঢুকতে আরও 1.5 ঘন্টা লেগে গেল, যা সাধারণত লাগে 40 মিনিটের মতো ঘুম থেকে। হঠাৎ করে মেঘ ঘিরে ফেলল আমাদের। দার্জিলিং আমাদের ওয়েলকাম জানানো মাত্রই পরতে পরতে মুগ্ধতা ছড়িয়ে পড়া চারপাশ বোঝালো আবারও দার্জিলিং কেন প্রিয় আমাদের বাঙালিদের কাছে। ভানুভবনের এই পিক আপ ড্রপ পয়েন্ট থেকে এবার হেঁটে চলা। সকালের আলোতে রওনা দিয়ে সন্ধ্যার আলো পেয়ে গেলাম ম্যাল পর্যন্ত পৌঁছাতে গিয়ে। ম্যাল থেকে একটা রাস্তা এই হোটেল লায়ন গেট থেকে নেমে ভুটিয়া বস্তির দিকে চলে গেছে। ম্যাল থেকে হেঁটে 5 মিনিট ব্যাস পৌঁছে গেলাম @হোম ইন দার্জিলিং, আমাদের হোমস্টেতে। हेलो बहुत दिन बाद दोबारा से। ইনি হলেন বন্দনাদি, হোমস্টের কর্ণধার। ठीक है, हाँ थैंक यू। হোম ইন দার্জিলিংয়ে আরও একবার আমাদের আসা, আর বলতেই পারেন এটা আমাদের একটা নতুন ঘরের মতো এই দার্জিলিংয়ে। এখানে এসেই বন্দনাদি বলেছিল রান্নাঘর খোলা, যা লাগবে করে নিতে। আপনাদের একবার জাস্ট এক ঝলকে রুমটা দেখিয়ে দিই। একটা বড় আয়না,
এই রুম। আর সব থেকে বড় কথা, আগের বারেও আমরা এই রুমেই ছিলাম। আর এইখান থেকে আপনার একটা ভিউ দেখা যাবে যেটা অসাধারণ। আর এই বিছানা দেখতে পাচ্ছেন, এখানে জামা কাপড় আমাদের অর্চিসমান রেখেছে। এখানে জামা কাপড় রাখার জন্য একটা আপনার হ্যাঙ্গার মতো দিয়েছে। এদিকটায় খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো। আর এইখানেও আপনার বসার জন্য এরকম একটা ব্যবস্থা রয়েছে। এখন তো আপনার আপনার ভিউ, কিন্তু সকালবেলায় আপনাদের অবশ্যই দেখাবো এখান থেকে যে ভিউ আপনারা দেখতে পারবেন। এই যে বিপরীত দিকের পাহাড়গুলো দেখছেন জল করছে, এগুলো আপনার দার্জিলিংয়ের পুরো চারপাশে যে আপনার অঞ্চল রয়েছে, যেমন এই দিকটা আপনার রাগারুন, তারপরে আপনার এই দিকটা আপনার টাইগার হিলের কিছুটা অংশ। পুরো চারিদিকটা দেখুন, মনে হচ্ছে তারাদের মতো জ্বলছে। হোমস্টের কিছু নিয়ম যা মেনে চলা উচিত। রুমের বাথরুম তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এর আগেও আপনাদের দেখানো হয়েছে। গিজার আছে সাথে। এই নিয়মগুলো আপনারা একটু দেখে নিন। জলটা যতটা সম্ভব আপনার লাগে সেই অনুযায়ী ব্যবহার করুন এখানে, কারণ দার্জিলিংয়ের জলের পাওয়াটা খুবই এখন কষ্টকর। হোমস্টের এইটি হলো রান্নাঘর। সন্ধ্যার সময় নিজের মতো করে চা বানিয়ে নিলাম। আরে শৈলেন্দ্র ভাইয়া, শৈলেন্দ্র ভাইয়া বন্দনাদির উনি ও হোমস্টের আরো একজন কর্ণধার। कैसे आप? एकदम बढ़िया। तो आपका किचन हम लोग ले लिए पूरा। थैंक यू थैंक यू। খালি টেবিল চেয়ারে আড্ডা, অনেক জমে থাকা পসরা নিয়ে চলল চায়ের গোলযোগ। পাহাড়ের মানুষদের মতন বন্দনাদি ও শৈলেন্দ্র ভাইয়াও অনেকটা খোলা মনের মানুষ। ব্যবহার সবকিছু উদার মনে মেনে নেয়া, আর সেই সব কিছুর জন্যই হয়তো আজ আমরা একটা আত্মীয়র মতোই নিবিড় সম্পর্কে আপন। বাইরে জনবসতির আলো ঝিকিমিকি করছে। হাতের থাকা ঘন্টা কয়েক মেলে কাটাবো, তাই স্বভাবতই চলে আসলাম। আজ হাতে সময় কম, তাই মেল নিয়ে বেড়ানোর পর্ব থাকবে অন্য এপিসোডে। অন্যান্য দিনের মতনই মেল জমজমাট। বাঁ হাতে ঘোড়ার আস্তাবলের এই রাস্তা, আর ডান হাতে চলে গেলে গ্ল্যানারিস, কেভিন্টার্স, সব এই দিকেই। গ্লেনারিসের সামনে অসম্ভব ভিড় একটা ফটো তোলার প্রতিযোগিতাকে নিয়ে। রাতের খাওয়া দাওয়া করার ইচ্ছে ছিল বাইরের কোনো রেস্টুরেন্টে। কেভিন্টার্সকে ফেলে ডান হাতে নেমে গিয়ে আমরা চলে আসলাম হোটেল মহাকাল রেস্টুরেন্টে। এখানেও লাইন। কয়েক মিনিটে লাইনের অপেক্ষা শেষে জায়গা পেলাম। খাওয়া দাওয়া নিয়ে মিশ্র মতামত থাকলেও আমার খুব একটা খারাপ লাগেনি। এর আগে যতবার এসেছি সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি। ওপরে এবং নিচে বসার জন্য ব্যবস্থা রয়েছে। আমরা অর্ডার করেছিলাম পমফ্রেট থালি, মটন থালি ও একটা এক্সট্রা রাইস। মটন থালিতে এখানে আপনার আলু
পটলের একটু সবজি, এখানে মাটন, ডাল, বেগুন ভাজা, মিষ্টি, চাটনি, ভাতের সাথে আলু ভাজা, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা তো রয়েছে। রেস্টুরেন্ট মানে রান্নাতে তেল মশলা থাকবেই, তার বাইরে এখানে খাওয়া দাওয়ার স্বাদে বাঙালিয়ানার ছোঁয়া আছে। এক্সট্রা ভাত নিলেও থালিতে আপনার প্রয়োজন অনুযায়ী ভাত ওনারা দিয়ে থাকেন। হ্যাঁ, তার জন্য অবশ্য সামান্য খরচ নেওয়া হয়। গরম মশলার গন্ধে মাখা মাখা মটন কষার সাথে সাদা ভাত, বাঙালির ছয় লাভ তো এর মধ্যেই লুকিয়ে আছে। জমজমাটি পেট পুজো সেরে বাইরে বেরোতেই পাহাড়ের আচমকা হওয়া বৃষ্টি মাথায় নিয়ে ফিরলাম হোমস্টেতে। গুড মর্নিং সবাইকে, দার্জিলিংয়ের আর একটা সকাল থেকে। আর আজকে সকালে আমরা সেরকম কিছু প্ল্যান নেই, দেখছি যেখানে যেটা দেখতে পাবো সেটাই আপনাদের এই এপিসোডে দেখাবো। কালকে রাত্রে তো বৃষ্টি ভেজা একটা রাত, তো তাড়াতাড়ি চলে এসেছিলাম এবং একটু রেস্টেরও দরকার ছিল। আর সকালবেলায় উঠে এই হোমস্টে থেকে আপনারা যারা টাইগার হিলে যেতে চাইছেন না আর ঘরে বসে সূর্যোদয়টা দেখতে চাইছেন এরকম পাহাড়ের মেঘেদের মাঝে, তো এই আপনার জায়গাটা, এইখানটা থেকে বসে সেই ভিউটা কিন্তু আমরা সকালবেলায় উঠেই দেখলাম। হোমস্টে থেকে 5 মিনিটে হাঁটা পথে পৌঁছে যাওয়া ম্যাল। সকালের ম্যাল রাতের মতো প্রাণবন্ত না হলেও শান্ত স্নিগ্ধ পরিবেশের উপস্থিতি আলাদা এক অনুভূতি দেয়। কোনো প্রতিযোগিতার তাড়াহুড়ো নেই, সবাই আপনভাবে সময় কাটাতে উৎসাহিত। ম্যালের পাশের এই রাস্তাটি চলে যাচ্ছে ভানুভবনের দিকে। হাঁটাপথে সেদিকেই চললাম। পাহাড়ের পোটারদের দায়িত্বে অসীম কর্মদক্ষতায় পূর্ণ এই স্থানীয়রা। সামনেই রয়েছে আই লাভ দার্জিলিংয়ের ফটোশ্যুট পয়েন্ট। ম্যালের পাশে থাকা মার্কেট কাজ চলার জন্য ভানুভবনের সামনে অস্থায়ীভাবে পরিবর্তন করে আনা হয়েছিল। এবার চলে আসলাম প্রসিদ্ধ মহাকাল মন্দিরে। পাহাড়ের চূড়াতে অবস্থান করায় মন্দিরে পৌঁছাতে হালকা চড়াই পথ বেশ উপভোগ্য। সকালের আপনার রোদ্দুর যত বাড়ছে আর এই মহাকাল আপনার মন্দিরে আপনার পর্যটকের সংখ্যাও আপনার বেড়ে চলেছে। এখানে আপনার ঢোকার সময় আপনি প্রসাদের একটা কাউন্টার পাবেন, তো সেখান থেকে প্রসাদ সংগ্রহ করতে পারেন। আর সেই পাশে রাস্তা দিয়ে আপনার একটা গুহার যাওয়ার রাস্তা রয়েছে, যেখানে সবাইকে পুজোও দিচ্ছে, তো চাইলে সেটা ভিজিট করতে পারেন।
আর জুতো খুলে জুতো রাখার জায়গা রয়েছে। তো আপনার এগিয়ে গেলেই আপনার প্রথমে হনুমানজির মন্দির, সাথে আপনার শ্রীরাম রয়েছেন, তারও মন্দির রয়েছে। আর পুরো এই যে আপনার মহাকাল যে মন্দিরটা, একটা বৌদ্ধিস্ট আপনার ফ্ল্যাগের পুরো চারিদিকটা আপনার আলাদা একটা আপনি অনুভূতি পাবেন এখানে, মানে ধার্মিক একটা তো অনুভূতি রয়েছে। তার সাথে এখানে পাইন ফরেস্টের এই যেখানটা আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে দার্জিলিংয়ের একটা ভিউ অসাধারণ দেখতে লাগছে। আর যখন আপনি মন্দিরের মানে মূল আপনার জায়গাটায় যখন এরিয়াটায় যাচ্ছেন, ওখানে আপনার ডান দিকে মা কালীর মন্দির, সাথে আপনার মা দুর্গার মন্দির এবং মেন আপনার মহাকাল মানে শিব ঠাকুরের মূর্তি রয়েছে। এইখানের আপনার মন্দিরের ভেতরে আপনার যে মূর্তিটা রয়েছে একটু আপনার অন্য রকম আমার মনে হলো। এর আগেও এসেছি আমি, কিন্তু এইখানে আপনার মূর্তিটা অন্যান্য শিব মন্দির থেকে একটু আলাদা। আর আপনি চাইলে পুরো মহাকাল মন্দিরের ওপরে যখন পৌঁছাচ্ছেন ওখানে গিয়ে আপনি একটা পরিক্রমা সারতে পারেন। আর এই জায়গাটা তো অবশ্যই আপনি দার্জিলিংয়ের ঘুরে দেখার মধ্যে একটা জায়গা। মহাকাল মন্দির থেকে এগিয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। আকাশ পরিষ্কার থাকলে শুভ্র কাঞ্চনজঙ্ঘার দর্শন অন্যান্য জায়গার মতন এখান থেকেও আকর্ষণীয়। পাহাড়ের বিশেষত্ব এইটাই, কিছু না কিছু আছে। এই এখন যা দেখছেন, পাহাড়ের এক কোণ থেকে অন্য কোণে নীল আকাশে মেঘেদের হতবাক করা চলাচল, আবারও কখনো আধিপত্য দেখিয়ে পুরো রাজ্যটাকেই দখল করা। মহাকাল টেম্পল থেকে আপনার যেই রাস্তাটা সোজা আপনার কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছে, মানে যেটা আপনার রাজভবন হয়ে দার্জিলিং জুয়ের দিকে যাচ্ছে, তো সেখানেই আপনার দার্জিলিংয়ের ক্যাফে বা ক্যাফে হাউস দার্জিলিং। উপরে রয়েছে আরও একটি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এবং নিচে এই ক্যাফে হাউস। বাঙালি ঐতিহ্যকে পাশাপাশি রেখে আধুনিক টানে সুসজ্জিত এই রেস্টুরেন্ট, সাথে অবশ্যই পাবেন খোলামেলা পাহাড়ের নয়নাভিরাম দৃশ্য খাওয়া দাওয়ার মধ্যে। এখানে সকালের জলখাবারে চিকেন সসেস, ভেজ আপনার গ্রিল স্যান্ডউইচ, আর সাথে আপনার চিজ অমলেট। আপনার কোনটার কি দাম আপনার কি পড়ছে আমি দিয়ে দিচ্ছি। পার হেড আপনার 150 টাকার কাছাকাছি ধরে রাখতে পারেন। আর সাথে এই ভিউ। ক্যাফে হাউসের কাছাকাছি কিছু ভালো হোমস্টে আছে, চাইলে থাকতেও পারেন। এরপর হাঁটা পথে আমাদের চলে আসা দার্জিলিং জু। সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত জু খোলা থাকে। দিনটা ছিল বৃহস্পতিবার। জু এখনও বন্ধ থাকায় একটু তো সন্দেহ হচ্ছিল। জু তো খুলে যাওয়ার সময় এতক্ষণে।
বৃহস্পতিবার আজকে জু বন্ধ, আর আপনারা এটা মাথায় রাখবেন যদি জু প্ল্যান করেন। ভারতীয়দের জন্য জনপ্রতি 110 টাকা এবং বিদেশিদের জন্য জনপ্রতি 180 টাকা প্রবেশ মূল্য, এছাড়া ক্যামেরার জন্য 10 টাকা আলাদা নেওয়া হয়ে থাকে। বৃহস্পতিবার জু বন্ধ থাকায় জু থেকে সরাসরি চলে আসা আবারও দার্জিলিং ম্যালে। জু না দেখার হতাশা এখানে এসে বদলে গেল ম্যালের চিরাচরিত ছবি দেখে। আস্তে আস্তে পর্যটকদের ভিড়ে পরিকল্পনা মতো সেজে উঠেছে তা নিয়ে সন্দেহ নেই। আর দার্জিলিংয়ে যে দুই একজন পরিচিতর সাথে দেখাও হয়ে যাবে, সেটাও দার্জিলিংয়ের পরিকল্পনা ছাড়া আর কিছু কি হতে পারে? ম্যালে বড় থেকে ছোট সবার জন্য কিছু না কিছু তো আছেই। চাইলে জনপ্রতি 100 টাকা দিয়ে ঘোড়ার পিঠে চড়ে ফটোশ্যুট তো সারতেই পারেন। দেখা হওয়া পরিচিতদের সবাইকে নিয়ে আজকের মধ্যাহ্নভোজ ও সন্ধ্যাটা কাটিয়েছিলাম মনে রাখার মতো করে। আজকে দুপুরের খাবার খেতে এসেছিলাম পদ্মা রেস্টুরেন্টে, যেটি আছে দার্জিলিং চৌরাস্তাতে, নেহরু মার্কেটের ঢোকার পাশে। খাওয়ার পাশাপাশি সবাই একসাথে বসে হচ্ছিল জমজমাটি আড্ডা। বাইরে এসে পরিচিতর সাথে দেখা হলে যেটা হয় সাধারণত। খাওয়া দাওয়ার স্বাদ ছিল মোটামুটি, একবার আসা যেতে পারে। সন্ধ্যাবেলায় আজকের দিনের বাকি সমস্ত অভিজ্ঞতা থাকবে পরবর্তী পর্বে, যা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ট্রাভেল জার্নির এই পর্বটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।